আসসালামু আলাইকুম। জেনারেল ওয়াকার কোনো মহান ব্যক্তি নয়। তিনি প্রথমত নির্দ্বিধায় মিথ্যা কথা বলেন। দুটো উদাহরণ দেই। একটা উনি বললেন একেবারে ক্যামেরার সামনে যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি। তারা 1800 রাউন্ড লাইভ অ্যামুনিশন ব্যবহার করেছে। 1800 রাউন্ড হেলিকপ্টারে করে মানুষকে মোহাম্মদপুরে মানুষ হত্যা করেছে। তারা ছবি এসছে লেফটেন্যান্ট কর্নেল লেভেলের অফিসার হাঁটু গেড়ে বসে অটোমেটিক রাইফেলদের জনগণের উপরে গুলি করে পাখির মতো মানুষ মারছে। ওয়াকার মিথ্যাচার করলেন যে মাত্র আর্মির গুলিতে নাকি 5 জন আহত হয়েছে, যা কিছু মরেছে ওই কেষ্টা বেটাই চোর, পুলিশ করেছে, আর্মি করেনি। আরেকটা মিথ্যাচার সেই দিন করলেন যে শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটা আমি জানতাম না শেষ মুহূর্তে। আরে সোনামণি, তুমি জানো না, তিনি পার করে দিলেন। আর যেটা উনি গোপনে রেখেছেন, এই যে 522 জনের মতো না 511 জনের মতো কজনকে উনি ক্যান্টনমেন্টে তার নিজে আশ্রয় থেকে বের করে দিলেন, তার তো উচিত ছিল জাতির সামনে ডক্টর ইউনূসের সরকারকে বলা এবং এই লোককে আমি আমার নজরদারিতে রেখেছিলাম, তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করছি। সেটা উনি করলেন না। এবং কেন রাখলেন, কাদের রাখলেন, সে লিস্টটি উনি ডক্টর ইউনূসের সরকারকে দিলেন না। শোনা যাচ্ছে ওই যে মাহবুব, জেনারেল মাহবুবের নিয়ন্ত্রণে তার নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন কাউয়া কাদের থেকে শুরু করে আরো বড় বড় আওয়ামী রুই কাতলা। ডক্টর ইউনূস বনাম জেনারেল ওয়াকার, পরিণাম ভয়াবহ। এটাই আজকের আলোচ্য বিষয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শেয়ার করবেন। আজকের যে কথাগুলোর সারাংশ হচ্ছে, হাসিনা উত্তর বাংলাদেশে একটা দ্বৈত শাসন চলছে। একটা ইউনূসের বৈধ ও উন্মুক্ত শাসন, আরেকটা হচ্ছে পেছনে একটা কোন শাসন চলছে জেনারেল ওয়াকারুজ্জামানের। তার মানে মিলিটারি আসলে দেশটাকে দখলে রেখেছে, কর্তৃত্ব তাদের। ডক্টর ইউনূস কিছু রুটিন ওয়ার্ক করছেন। কিভাবে এর অবসান ঘটানো যায়, আর না হলে দেশের কি পরিণতি হবে, সেটাই এখানে আলোচনা করছি। অনেকটা সেই তথাকথিত 1/11 এর পরে, মানে ডক্টর ফখরুদ্দিন আহমদ কেয়ারটেকার সরকারের প্রধান ছিলেন, কিন্তু দেশ পরিচালিত হতো জেনারেল মঈন আহম্মদের নির্দেশে। তার মানে দেশে একটা সামরিক সরকার বিরাজ করছিল 2007 থেকে 2008 ডিসেম্বর পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত। তা এখন আমরা চাই না ডক্টর ইউনূস ডক্টর ফখরুদ্দিন আহমদের মতো নামে মাত্র একজন সরকার প্রধান হয়ে দেশ শাসন করবেন, এটা আমি চাই না। তবে প্রকৃতপক্ষে সেটাই ঘটছে। এটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে বলে আমি আশঙ্কা করছি। আমি খুশি হব যদি আমার আশঙ্কা ভুল প্রমাণিত হয়। জেনারেল ওয়াকার যে কোনো সাধারণ জেনারেল নন। তিনি প্রথমত হাসিনার আত্মীয়। সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আত্মীয়তা থাকতেই পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জেনারেল ওয়াকার হাসিনার আশীর্বাদ পুষ্ট। মানে এক কথায় 2009 থেকে এই 2024-এর 4 আগস্ট পর্যন্ত হাসিনার যে অবৈধ শাসন ছিল, সেখানে যারা যারা ব্রিগেডিয়ার জেনারেল থেকে ফুল জেনারেল হয়েছে, তাদের শতকরা 100% হাসিনার লোক। হাসিনার লোক না হলে এখন তো আর্মিতেই চাকরি দেয় না। আইএসএসবির পরে ওই
আপনার পুলিশ ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশনে গিয়ে দেখে এর আত্মীয় স্বজন কোন দল করে, কাদেরকে ভোট দেয়, এরা কি আওয়ামী লীগ বিরোধী নাকি বিএনপির লোক নাকি আওয়ামী লোক, এইভাবে তারা ছাঁটাই করে সিভিল সার্ভিস এবং মিলিটারি সার্ভিসে লোক নিয়োগ দিয়েছে হাসিনা। জেনারেল ওয়াকারুজ্জামান নির্দ্বিধায় এটা বলা যায় তিনি হাসিনার একজন বাকশালপন্থী, হাসিনাপন্থী একজন জেনারেল হিসেবেই তিনি চাকুরিরত আছেন। তার ব্রিগেডিয়ার হওয়া থেকে জেনারেল পর্যন্ত প্রমোশন সবকিছুই হাসিনার হাত দিয়ে হয়েছে। যতগুলো জেনারেল, এই যে ডিজিএফআই এর প্রধান ছিল, এই যে আপনার ফরিদপুর যশোর অঞ্চলে যে মেজর জেনারেল মাহবুব, যে ব্যক্তি ইউনিফর্ম পরা অবস্থায় শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করত, এরা এখনো ক্ষমতাধীষ্ট হয়ে আছে। আমি কদিন আগে একটা আলোচনা করেছিলাম, লিস্টই দিয়েছিলাম কারা কারা কোথায় অধিষ্ঠিত। এখান থেকে বদলিয়ে ওখানে দেওয়া হয়েছে। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। একমাত্র একজন জেনারেলের পানিশমেন্ট হয়েছে, সে হচ্ছে ওই যে জিয়াউল হাসান, মেজর জেনারেল জিয়াউল হাসান, যে কোল্ড ব্লাডেডলি নিজের হাতে মানুষ হত্যা করত। যমুনা ব্রিজ থেকে সে মানুষকে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিত বলে আমি ভেতরের খবর জানি। জেনারেল জিয়াউল হাসান ছাড়া আর কারো একটা চুলও ছিঁড়তে পারেনি এই ডক্টর ইউনূসের এই সরকার। সুতরাং আমি মনে করি সরকার ডক্টর ইউনূস চালাচ্ছেন না, সরকার চালাচ্ছে ভারত ও আওয়ামী পন্থী মিলিটারি এবং সিভিল ব্যুরোক্র্যাট। একমাত্র বিচারকও তাদের পক্ষে ছিল। এখন ডক্টর রিফাত আহমদকে প্রধান বিচারপতি করার পরে বিচার বিভাগে কিছুটা হলেও স্বাধীনতা এসছে। তবে অনেক বিচারকই যারা যারা অধিষ্ঠিত হাসিনা আমলে যারা চাকরি পেয়েছে, তারা শতকরা 100% না হলেও শতকরা 95% আওয়ামী লীগ পন্থী, ভারতপন্থী, বাংলাদেশ বিরোধী বিচারকরা এখনো বসে আছে। তো এই সমন্বিত ভাবে বিচারক, প্রধান বিচারপতিও কু করতে চাইল 10 তারিখে, ব্যুরোক্র্যাটরাও গোপনে গোপনে মিটিং করছে, তারপরে পুলিশ আর্মি তো করছে। জেনারেল ওয়াকার ডক্টর ইউনূস এবং আমাদের সবাইকে চোখে ধুলো দিয়ে তিনি অন্ধকারের ভিতরে একটা শাসন করে যাচ্ছেন। কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে জনগণ এতই আবেগপ্রবণ। যেই জেনারেল ওয়াকার নিজের জান বাঁচানোর জন্য, চামড়া বাঁচানোর জন্য হাসিনাকে বলল আমরা আর গুলি করতে পারবো না, তখন কি হলো? আমরা অনেকেই বলল ওয়াকার না থাকলে দেশে আরো রক্তপাত হতো, তিনি বহু লোকের জীবন বাঁচিয়েছেন। ওয়াকার কোনো মানুষের জীবন বাঁচায় নাই, ওয়াকার নিজের জীবন এবং নিজের জেনারেলদের জীবন বাঁচিয়েছে। ওই 5 তারিখে যদি হাসিনাকে হেলিকপ্টারে করে দেশ থেকে বের করে না দিত, তাহলে দেশে রক্তক্ষয়ী একটা সংগ্রাম হতো। সে সংগ্রামে বহু সেনা অফিসার কচু কাটা হতো, জনগণও মারা যেত, জেনারেলও মারা যেত। তো এখন এই হচ্ছে জেনারেল ওয়াকারের পরিকল্পনা। তার পরিকল্পনা হচ্ছে ক্ষমতা অধিষ্ঠ হওয়া। আপনারা লক্ষ্য করবেন আপনাদের চোখ দিয়ে অনেক কিছু এড়িয়ে যায়। মনে আছে 5 তারিখে হাসিনা যাবার পরেই আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানলাম যে দেশে অলরেডি একটা কেয়ারটেকার সরকারের কারা কারা উপদেষ্টা হবেন সব লিস্টই হয়ে গেছে। ওই লিস্টের থেকে মাত্র একজন আসিফ নজরুলকে আমরা নতুন উপদেষ্টা পরিষদে দেখতে পাচ্ছি। সেখানে সলিমুল্লাহ খান থেকে শুরু করে 4-5 জন রিটায়ার্ড আর্মি জেনারেল ছিলেন, এই যে করিম ভুঁইয়া পর্যন্ত। তার মানে ওয়াকার অলরেডি একটা কু করে ফেলেছিল। 8 তারিখে যদি ছাত্র জনতা আপনার ডক্টর ইউনূসকে ক্ষমতায় না বসাতো, তাহলে কিন্তু কাজ শেষ হয়ে গিয়েছিল।
ওয়াকার ভয় পেয়ে ওই পরিকল্পনা বন্ধ করে দিল। সে কিন্তু অলরেডি ক্ষমতা নিয়ে নিয়েছিল 5ই অগাস্ট, কিন্তু তার তো কোনো বৈধ অধিকার ছিল না। তিনি সেনা অভ্যুত্থানের মাধ্যমে যদি হাসিনাকে উৎখাত করতেন, তাহলে হয়তো বলা যায় সেনাবাহিনী হাসিনাকে উৎখাত করেছে, এখন সেনাবাহিনী কর্তৃত্ব গ্রহণ করছে। ওয়াকারের যে পেছন দিক দিয়ে এসে নাটকীয় ভাবে একটা সরকার গঠনের ষড়যন্ত্র ছিল, সেটা ছিল প্রথম কু অ্যাটেম্প্ট। প্রধান বিচারপতির কু অ্যাটেম্প্টের আগে ওয়াকার অলরেডি একটা কু করে সরকার গঠন করে ফেলেছিল প্রায়। এটা আপনাদের মনে রাখতে হবে। যাই হোক, আমি প্রথমে ডক্টর ইউনূসকে কংগ্রাচুলেট করছি। অনেকগুলো কাজ উনি করেছেন, অনেক কাজ উনি করে যাচ্ছেন ভিতরে ভিতরে, সেজন্য উনি আমাদের ধন্যবাদের একজন প্রাইম ক্যান্ডিডেট। আমি খবরে দেখলাম তার যে মিটিং সভা করলেন তিনি এই উপদেষ্টাদের নিয়ে, সেই সভাতে ঠান্ডা পানি, জগের ভিতরে পানি এবং গ্লাস ছিল। কোনো বিস্কিট, কোনো চা, কোনো কফি, কোনো মিষ্টি, কোনো সিঙ্গারা, কোনো হালুয়া সেখানে ছিল না। আমি এই প্রোগ্রাম করার 8-10 দিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম। ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা আমাকে লোক মারফত খবর পাঠিয়েছেন আমি যেন কিছু সাজেশনস দিই। আমার সেই সাজেশনের প্রধান সাজেশন ছিল ডক্টর ইউনূস দেশের প্রেসিডেন্ট হয়ে সমস্ত কর্তৃত্ব গ্রহণ করে চুপ্পু মিয়া আর ওয়াকার মিয়াকে একেবারে বের করে দেবে, এবং 10-12 জন জেনারেলকে আমি গ্রেপ্তার করতে বলেছিলাম, এখনো বলছি। সেদিকে ডক্টর ইউনূস যাননি, স্বেচ্ছায় করতে পারেননি, নাকি তার উপরে চাপ রয়েছে সেনাবাহিনীর, সেটা আপনাদের জানতে হবে। আমরা চাই ডক্টর ইউনূস বলুন যে আমার উপরে চাপ রয়েছে, সেনাবাহিনীকে এই ছাত্র জনতাই টাইট করে দেবে, ঠিক করে দেবে। সুতরাং আমি কংগ্রাচুলেট করছি যে ওই মিটিং এ কোনো খাবার পরিবেশন করা হয়নি। আপনাদের মনে আছে আমি বহুবার, একমাত্র আমি, আর কেউ বলেনি, কেউই বলেনি, বলছেও না, আমি বলেছিলাম কোন সরকারি মিটিং এ প্রেসিডেন্ট থেকে শুরু করে সেক্রেটারি পর্যন্ত, জয়েন্ট সেক্রেটারি, যে কোনো সরকারি অফিসে গেলে চা মিষ্টি খাবার চলে আসছে সরকারি পয়সায় কেনা। এটা বন্ধ করতে হবে, কোন সভ্য দেশে করা হয় না। এখন আমার কথা শুনে ডক্টর ইউনূস এটা করছেন, আমি ধৃষ্টতা দেখাচ্ছি না। ডক্টর ইউনূস খুবই বিচক্ষণ, সৎ এবং একজন দেশপ্রেমিক ব্যক্তি। তিনি নিজেই এটা বুঝতে পেরে করেছেন বলে আমার বিশ্বাস। আমি তো আরো অনেক কথাই বলেছি, ছাত্র জনতা আমার কথা মতোই লগি বৈঠা নিয়ে হাসিনার বিরুদ্ধে গেল, পুলিশের বিরুদ্ধে গেল, এমনকি গণভবন দখল করলো, যেটা 4-5 জন ইউটিউবার বলেছে। তার মধ্যে আমি একজন, মরহুম ক্যাপ্টেন শহীদুল ইসলাম একজন, কর্নেল শহীদউদ্দিন খান একজন, আর মেজর দেলোয়ার। এই 4 জন ছাড়া আর কেউ বলে নাই একেবারে আক্রমণ করে সরকারের পতন ঘটাতে হবে। আমি বলেছি, আমি কোনো জোক করে এই অমুকের এটা হলো, অমুকে গার্লফ্রেন্ড, অমুকে বয়ফ্রেন্ড, অমুকে এটা করলো, ওই জায়গায় রাত্রি যাপন করলো, ওই সমস্ত গল্প আমার কাছে আপনারা পাবেন না। আমি ওগুলো বলিও নাই। আমি বলেছি ধর তক্তা মার পেরেক, এক দফা ছাড়া কোনো দফা হবে না। সেটাই দিকে গেল। আমি কোনো ক্রেডিট নিচ্ছি না, এটা হয়তো ছাত্র জনতা নিজেরাই উৎসাহিত হয়ে লগি বৈঠা নিয়ে গণভবন দখল করলো। এখন ডক্টর ইউনূসকে আমি একটা অযাচিত সাজেশন দিচ্ছি তার ছোট ভাই হিসাবে। ইউনূস ভাই, আপনি এগুলো না করলে কিন্তু ওয়াকারুজ্জামান ক্ষমতা দখল করে ফেলবে। আপনাকে এখন একজন রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রপতি হিসাবে, একজন সবচেয়ে বড় কথা, একজন রাজনীতিবিদ হিসাবে আপনাকে সামনে আসতে হবে।